প্রিয় দর্শক, ইউসিবি টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। দর্শক, আপনারা জানেন নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে এবং আগামী 12 মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের আজকের আলোচনার বিষয় সংরক্ষিত আসনের নারী, এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে তিনজন অতিথি রয়েছেন এবং আমার একদমই ডান দিকে রয়েছেন দিঠি আনোয়ার, সঙ্গীত শিল্পী, আপনাকে স্বাগত। এবং আমাদের সঙ্গে রয়েছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক এনসিপি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে রয়েছেন তাসলিমা আক্তার, সভাপ্রধান, গার্মেন্টস শ্রমিক সংহতি, সদস্য রাজনৈতিক পরিষদ, গণসংহতি আন্দোলন। আপনাদের তিনজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি একদমই শুরুতেই দিঠি আনোয়ার আপনাকে দিয়ে শুরু করতে চাই। সংরক্ষিত নারী আসনের যে প্রচলন বা যে আইনটি, সেটি 1972 সালে প্রথম প্রণয়ন করা হয় এবং 1973 সালে যে সংসদটি হয়েছিল সেখানে 15 জন নারী সদস্য ছিলেন। পর্যায়ক্রমে সেটি বাড়তে বাড়তে 50 জনে এসেছে। যেই সময়টাতে আইনটি করা হয়েছিল তখন নারীদের যেই সামাজিক যে প্রেক্ষাপট ছিল, অবস্থান ছিল, এখনকার অবস্থান ভিন্ন। আপনি কি মনে করেন কিনা যে ওই সময়কার যে আইনটি বা এখনও যেটি প্রচলিত আছে নারীদের জন্য সংরক্ষিত আসন, এটি কি আসলে কতটুকু কার্যকর নারীদের জন্য? অবশ্যই আমি এই ব্যাপারে খুবই পজিটিভ। এই কারণে আমি বলবো যে আমার মনে হয় যে এটা নারীদের জন্য একটা বিশেষ সুযোগ সৃষ্টি করে দেওয়া, যে পার্লামেন্টে বসে রাষ্ট্রের নীতি নির্ধারণ যেখানে করা হয় সেখানে নারীদের একটা ভূমিকা রাখার সুযোগ করে দেওয়া। আমি এটা মনে করি যে এটা কি সক্ষমতার অভাব মানে না, পরিলক্ষিত হয় সক্ষমতার কিনা? একেবারে অভাব না। হ্যাঁ, এমন যদি হতো যে মেইন স্ট্রিমের ইলেকশন নারীরা করতে পারছে না বিধায় ওদেরকে নারী সংরক্ষিত আসনে দেওয়া হচ্ছে, ব্যাপারটা কিন্তু তা না। মেইন কিন্তু স্ট্রিমের কিন্তু ইলেকশনের কিন্তু ক্ষেত্রে মেইন স্ট্রিমেও তো আমরা নারীদের উপস্থিতি খুব একটা দেখতে পাচ্ছি না, বা জিতে আসার প্রবণতাও কিন্তু না, কম। সেটা আসলে ডিপেন্ড করে। মেইন স্ট্রিমের ইলেকশন তো নারীদেরকে বারণ করা হয়নি, সবাইকেই সমানভাবে সুযোগ দেওয়া হয়েছে যে যেভাবে এগিয়ে আসে। এখন নারীরা কম আসছে সেটার পিছনে তো সেটা দলের কোনো সিদ্ধান্ত না, সেটা যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত যে আমি মেইন স্ট্রিমের ইলেকশনে আসবো কি আসবো না, কিন্তু স্বাধীনতাটা তো দেয়া আছে। প্লাস নারীদের জন্য আলাদাভাবে এই যে সংরক্ষিত আসন, আমি তো মনে করি এটা সাংঘাতিকভাবে না, আমরা পজিটিভ। এবার এবং দেখতে পেয়েছি মাত্র 86 জন নারী প্রার্থী ছিলেন আমাদের ত্রয়োদশ যে নির্বাচন ছিল। 86 জন আর সেখান ছিলেন। থেকে মাত্র 7 জন জিতে এসেছেন, তার মধ্যে 6 জনই বিএনপির, একজন স্বতন্ত্র। হ্যাঁ, সেটা তো নারীদের উপর দায়ভারটা চাপানো ঠিক না, সেটা নির্ভর করছে আমাদের জনগণের মাইন্ডসেটের উপর। কারণ এখনো আমাদের পুরুষ শাসিত সমাজই বলা যায় এবং এই দৈন্যতাটা রয়ে গিয়েছে যে নারীদের বুদ্ধিবোধের হাঁটুতে থাকে। আসলে কিন্তু ব্যাপারটা তা না। এবং এখনকার পথ যদি আমরা দেখি, নারীরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে মানে কোনো অংশেই পুরুষের চেয়ে কম না, এবং আমি তো বলবো আপনি অনেকাংশে এগিয়ে। মানুষের যে ভাবনার মাইন্ডসেট। জায়গাটা বলছেন, সেখানে আমরা তো দেখেছি এইবারই প্রথম আমরা মানে দীর্ঘদিন পরে পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি। এর আগে কিন্তু আমরা দীর্ঘদিন নারী প্রধানমন্ত্রী আমাদের দেশ যেমন চালিয়েছে। আমি যে দলটি থেকে মনোনয়ন নিয়েছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তো আমি তো আমার দলের ক্ষেত্রে বলতে পারি যে আমাদের দলের যিনি চেয়ারপারসন ছিলেন তিনি একজন নারী ছিলেন এবং তিনি তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন। তো আমাদের দলে তো সবসময় এই স্বাধীনতাটা বা সবসময় লিবারেল মাইন্ডেড ওনারা সবসময়। ওকে, আপনার কাছে আবার আসবো আমি। মনিরা শারমিন, আপনাকে একই প্রশ্ন করতে চাই একটু। যেটি দিঠি আনোয়ার বলেছিলেন, তিনি স্বাধীনতার কথা বলছিলেন নারীদের। এটা কি আসলে স্বাধীনতা, নাকি আসলে আমি যেটি জানতে চাচ্ছিলাম যে একটা সক্ষমতার অভাবটাও কিংবা পরিলক্ষিত হয় কিনা, বা দৃষ্টিভঙ্গির জায়গাটা? দেখেন, প্রথমত সংরক্ষিত নারী আসন যেই সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে শুরু হয়েছিল, আপনি বলছিলেন 1972 সালে, সেখানে 15টি আসন দিয়ে শুরু হয়েছিল এবং এটির কারণ কিন্তু আসলে এটাই ছিল যে নারীদের রাজনৈতিক সক্ষমতা বাড়ানো এবং নারীদের আসলে এমন একটা পরিস্থিতিতে আমাদের যাওয়া যেখানে নারীরা সরাসরি নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টে একটা সময় যাবে। তো কিন্তু দুঃখজনক হলেও সত্য যে 2026 সালে এসেও আমাদের সেই একই বাস্তবতায় কথা বলতে হচ্ছে, যেখানে আমাদের আবার সংরক্ষিত নারী আসনের দিকে যেতে হচ্ছে। এটার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমাদের এখানে বেশ কিছু কারণ আছে। আমাদের রাজনৈতিক দলগুলোর থেকে একটা বড় কার্পণ্য আমি দেখতে পাই। কারণ আমরা যখন এইবার 5 আগস্ট পরবর্তী সময় আমরা জানি যে ঐকমত্য কমিশনে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছিলাম, সেখানে কিন্তু এনসিপির পক্ষ থেকে আমাদের অবস্থান ছিল যে 100 আসনে নারী সরাসরি নির্বাচনের মাধ্যমে যাতে পার্লামেন্টে যেতে পারে, সেই জায়গাতে আমাদের রাজনৈতিক দলগুলোর একটা ঐকমত্যে আসতে পারে কিনা। কিন্তু সেখানে প্রক্রিয়াগত বিষয় নিয়ে আমাদের আলোচনা হতে পারে, সবচেয়ে বেস্ট যে প্রক্রিয়া সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, তবে এতটুকুতে আমরা আসলে একমত হতে পারি কিনা যে 100 আসনে সরাসরি আমাদের নির্বাচন চাই। আপনি বলছেন যে এনসিপির পক্ষ থেকে 100 আসনে সরাসরি নির্বাচন করার কথা, সেটি কোনো কারণে হয়তো হয়নি, কিন্তু আপনাদের তো সুযোগ ছিল যে নারীদের প্রার্থী করার জায়গাটা আরো বাড়ানো। আপনারা মাত্র 3 জনকে কেন প্রার্থী করলেন?
এখানে এবং আমি আপনি বলছি- নিজেও কিন্তু প্রার্থী হননি হ্যাঁ, আমি নিজে প্রার্থী হইনি, এটি বা সুযোগ পাননি যদি বলতে না, চাই। আমি সুযোগের থেকেও এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল যে আমি নির্বাচনে পার্টিসিপেট করব কিনা। তবে আমাদের কিন্তু এবার আপনি কি এখন সংরক্ষিত আসনের জন্য আপনি প্রার্থিতা বা চান কিনা? না, দেখেন এখানে আমি আসছি, আমি একটু একসাথে আসি, খুবই ছোট করেই বলছি। সেটা হচ্ছে যে এরপরে এখন আলটিমেটলি কোনো রাজনৈতিক দলকেই কিন্তু আমরা বাধ্য করতে পারিনি এটাতে, এবং এই 5% যে নারী, শেষ পর্যন্ত 5% নারীদের মনোনয়ন দিতে হবে, এটিও কিন্তু কোনো রাজনৈতিক দল আসলে সেটি মানেনি। আপনারা এবং নিজেরাও তো মানতে পারতেন, আমি আমাদের সেটাই জিজ্ঞেস আমাদের করছি। বাস্তবতার জায়গাটা হচ্ছে যে আমাদের কিন্তু একটা জোটের মাধ্যমে এই নির্বাচনে অবতীর্ণ হতে হয়েছে, এবং আমাদের দলটির বয়স মাত্র 1 বছর। সুতরাং আমাদের নানান ধরনের বাস্তবতা ছিল, নানান ধরনের সীমাবদ্ধতা ছিল। এর মধ্যেও এই 30 জনের মধ্যে কিন্তু আমরা 3 জনকে নমিনেশন দিয়েছিলাম, 3 জন নারীকে, এবং তাদের মধ্যে 2 জন নারী কিন্তু তারা ঢাকা 18 এবং 19-এ তারা কিন্তু কন্টেস্ট করেছেন। এখন সংরক্ষিত নারী আসনটা যেহেতু আমরা কোনোভাবেই এখন ইগনোর করতে পারছি না, এবং সেই জায়গা থেকে প্রত্যেকটি দল থেকে এখন যেই সংরক্ষিত নারী আসনের কথা বলা হচ্ছে, প্রত্যেকটি দল থেকে যারা আসলে এই নির্বাচন বলেন বা এই দলের ক্ষেত্রে তাদের বিভিন্ন কিছু বিবেচনা করা হচ্ছে, সেই জায়গা থেকে আসলে এই নারী আসনের এটাও আসলে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করতে পারে তখনই যখন আসলে দলগুলো তাদের কেপাবল যারা নারীরা, এবং অবশ্যই এখানে তো সংসদ একটা আইন প্রণয়নের জায়গা, সেই জায়গা থেকে সেই নারীদের যদি দল মনোনয়ন দিতে পারে, তাহলে আসলে বাংলাদেশে যে 51% নারী, তাদের একটা অনুপ্রেরণার জায়গা Okay, হতে পারে। এবং আপনার আমার কাছে- ব্যক্তিগতভাবে আপনাকে যে প্রশ্নটি করলেন, আমার দল থেকে অবশ্যই আমার দলে 6 জন যারা তারা জিতে তারা এখন সংসদে একটা বিরোধী দলের একটা শক্ত ভূমিকায় আছে, সেই জায়গা থেকে তো অবশ্যই আমার জায়গা থেকে আমি চাইবো যে আমার দলের প্রতিনিধিত্ব ওকে, বাড়ুক। আমি এই জায়গায় আপনার কাছে পরবর্তীতে আবার প্রশ্ন করব। জি। আপনি দুজন আলোচকের কথা শুনছিলেন, আপনি নিজেও, আমরা ঢাকা 12 থেকে আপনি নির্বাচন করেছিলেন এবং আপনি পরাজিত হয়েছেন। আপনি কি মনে করেন যে নির্বাচনে নারীদের পরাজিত হওয়া কিংবা সেই অর্থে পুরুষরা যেভাবে ডমিনেট করে সেটি করতে না পারার কারণটা কি? আমার কাছে যেটা মনে হয়, আসলে এখানে জয় পরাজয়ের হিসাবটা আসলে খুব সরলভাবে করার সুযোগ নাই। আমাদের দেশে আমরা আশা করেছিলাম যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে নির্বাচনেও একটা ভিন্ন চেহারা হবে। আমরা যেভাবে জোট ভিত্তিক নির্বাচনগুলো দেখি, সেটার বাইরে হয়তো নতুন শক্তিদেরকে আমরা দেখতে পাবো, কিন্তু দেখা গেছে যে আসলে একভাবে বিএনপি জোট বা যুগপদ, আরেকভাবে হচ্ছে জামাতের জোট, এই দুই পোলের মধ্যেই আসলে নির্বাচনটা হয়েছে। আর আমাদের দেশে এখন পর্যন্ত মানে আমাদের মানুষের সংস্কৃতি বা চেতনার জায়গা যদি বলি, সেখানে পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনা সমাজের মধ্যে আছে, রাষ্ট্রের মধ্যে আছে, রাষ্ট্রের আইন কানুনে আছে, সর্বত্র আছে। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও আমরা দেখেছি যে বলেছে নারীরা নেতৃত্বের শীর্ষে যেতে পারে না, এবং তারা মনোনয়নও দেয় নাই কোনো নারীকে। ফলে এই রকম একটা সংস্কৃতির মধ্যে, যেখানে নেতৃত্ব বলতেই বোঝায় যায় পুরুষ, বীর মানে হচ্ছে পুরুষ, সেই জায়গায় নারীদের ফাইটটা অন্য যে কোনো তুলনায় অনেক বেশি হবে। ফলে অনেক সময় এই যে দেখেন 86 জন মাত্র নারী প্রতিদ্বন্দ্বিতা করেছে, এটাও তো খুবই নগণ্য একটা সংখ্যা। যেই 86 জন নির্বাচন করেছে, আমি মনে করি যে তারা জিতুক বা না জিতুক, তারা যে একটা আন্দোলনের অংশ হিসেবে তারা ইতিহাসে থাকবেন। কারণ যখন গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে সরাসরি নারীর যে নির্বাচন, সেটা নিয়ে আমরা একটা আন্দোলনের মধ্যেও ছিলাম, যেই আন্দোলনটা আসলে 72 সালের পর থেকে এই শুরু হয়েছে, এখন আরও বেশি জায়গা পেয়েছে। যেমন 1954 সালে যখন মানে যুক্তফ্রন্টে প্রাদেশিক নির্বাচন ছিল, আপনি জেনে থাকবেন, সেই সময় নূরজাহান মুর্শিদ, আমাদের অন্তর্বর্তী সরকারের যে শারমিন মুর্শিদের মা, উনি কিন্তু সরাসরি মানে ভোটে সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এখন এসে যখন বাংলাদেশের 55 বছর পেরিয়ে যাচ্ছে, সেই সময় এসে কিন্তু আমরা আশা করেছিলাম যে আস্তে আস্তে এই জিনিসটা কমবে, মানে 15 থেকে 30, 45, 50, হ্যাঁ। কিন্তু এইটার সাথে সাথে যদি সরাসরি নির্বাচনের বিষয়টা থাকতো নারীর জন্য, সেটা অনেক বেশি কাজের হতো। তো আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত রাষ্ট্রের মধ্যে এই নারীর প্রতি দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে এক ধরনের বৈষম্য আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে। আর তৃতীয় যে জিনিসটা আমার কাছে মনে হয় যে দিন শেষে আসলে এই লড়াইটা নারীর একটা অগ্রণী ভূমিকা রাখতে হবে। নারীকে যদি বলা হয় যে তোমাকে আমি মনোনয়ন দিব না, আমি ওই দল করবো কেন? ওকে, আমি ফলে ওই লড়াইটা নারীকেও করতে হবে। সব দায়, মানে নারী রাজনীতিতে যত অংশগ্রহণ করবে, তার দলে যত বেশি সে পলিসি লেভেলে থাকবে, ততই তার জি, আমরা বুঝতে পেরেছি। আমি ডিথি আনোয়ার, আপনার কাছে আবারও যেতে চাই। আপনি বিএনপি থেকে এবার আপনি মনোনয়ন চেয়েছেন, ফর্ম কিনেছেন।
আপনি তো সক্রিয় রাজনীতি করেননি, তো আপনি কেন মনে করেন যে একজন নারী যিনি রাজপথে মিছিল করেছেন, ধাওয়া পাল্টা ধাওয়া খেয়েছেন, মার খেয়েছেন, জেলে গিয়েছেন, তাকে রেখে আপনাকে কেন বিএনপি মনোনয়ন দিবে, কেন মনে করেন? আচ্ছা, প্রথম কথা হলো যে এখানে আসলে এক একজনের রিজন থাকে, ডিফারেন্ট রিজন আছে। রাজপথে গিয়ে আন্দোলন করেছে তাকেই শুধু রাষ্ট্রের নীতি নির্ধারক হিসেবে দায়িত্ব দেওয়া হবে এমন তো কোনো কথা নেই, কারণ এ ধরনের কোনো সীমাবদ্ধতা আসলে নেই। আমি যদি শুরু থেকে বলি, যেমন ছোটবেলা থেকে আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার, তিনি চলচ্চিত্র ব্যক্তিত্ব, সঙ্গীত ব্যক্তিত্ব, কিন্তু তিনি কিন্তু সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংস্কৃতির সাথে সরাসরি সবসময় তার সম্পৃক্ততা ছিল এবং ছোটবেলা থেকে সেটা দেখি আমি বড় হয়েছি। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে তার আদর্শকে বুকে লালন করে ওই সময়ে যথেষ্ট সাংস্কৃতিক কর্মকাণ্ড তিনি করেছেন, তখন আমি ছোট, এবং সেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে ছোটবেলা থেকে আমার একটা সম্পৃক্ততা সবসময় ছিল। বাবার সাথে আমি বিভিন্ন অঞ্চলে জেলায় গিয়ে গিয়ে সেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি। পরবর্তীতে আমার যখন বিয়ে হয়, আমার শ্বশুর জনাব শফি আহমেদ চৌধুরী, তিনি সিলেট 3-এর বিএনপির দুইবারের নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, এবং আমাদের সেই সিলেট এলাকায় তার যে অবদানের কথা আমরা যদি বলি, তার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে হসপিটাল, এমনকি একটা মহিলা ডিগ্রি কলেজ তিনি তৈরি করেছেন। সেই মহিলা ডিগ্রি কলেজে আমি একজন সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছি। তো ওনার গণসংযোগের কাজেও সরাসরিভাবে আমার সবসময় সক্রিয় অংশগ্রহণ ছিল। হ্যাঁ, বিএনপিতে আমার নাম লেখা ছিল না, কিন্তু আমার তো পারিবারিকভাবে আমি অবশ্যই মনে করি যে আমার সেই রাজনৈতিক ঐতিহ্যটা আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে সংস্কৃতি, কারণ একটা দেশের, আমি বলবো যে ধারক এবং বাহক হচ্ছে সেই দেশের সংস্কৃতি, কারণ সংস্কৃতির মাধ্যমে একটা সমাজকে আন্দোলিত করা সম্ভব। সেই সংস্কৃতিতে আমার সরাসরি অংশগ্রহণ রয়েছে, কারণ সংস্কৃতির মাধ্যমে 10টা মানুষ আমাকে চিনে, আমার বাবাকে চিনে। আমি হয়তো রাজপথে নেমে আমি হয়তো রিক্সার টায়ার খুলিনি বা কোনো কারণে ওই ধরনের কোনো মার খাইনি বা জেলে যাইনি, কিন্তু সেটাই তো একমাত্র কোয়ালিফিকেশন হতে পারে না। কিন্তু আমার তো পারিবারিকভাবে সবাই বলে যে 17 বছর কোথায় ছিলেন, তা আমি তো মনে করি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে যখন আমার বাবা এবং আমার শ্বশুর, অর্থাৎ আমার পরিবারের সম্পৃক্ততা ছিল, তখন থেকেই তো তার অবদান এই দলটির প্রতি ছিল, দেশের প্রতি ছিল, এবং আমি সেই পরিবারেরই সন্তান। তো নিঃসন্দেহে আমি আমার বাবা কিংবা শ্বশুরের লেগেসিটা ধরে রাখবো, কারণ একটা রাজনীতির মূল উদ্দেশ্য কি, আমি আসলে দেশের জন্য, দশের জন্য কিছু করতে চাই, এবং সেটা করতে হলে আমি মনে করি যে রাজনীতিটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এবং আমার যেহেতু পারিবারিক বা রাজনৈতিক সেই বিষয়টা আছে, তা আমি কেন চাইবো না? কারণ আমাদেরকেও তো সুযোগ দেওয়া উচিত। সবাইকেই যে রাস্তায় নেমে আন্দোলন করে জেল খাটতে হবে এমন তো কোনো কথা নেই। আমার যদি দেশ ও দশের সেবা করার ইচ্ছা থাকে, আমার দল যদি আমাকে সার্বিকভাবেই বিবেচনা করে, যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল রিলেশনসে অনার্স মাস্টার্স করেছি, আমি একটা শিক্ষিত মেয়ে, আমার ভেতরে শিক্ষার আলো আছে, সেই শিক্ষাটাকেও তো আমি দেশ ও দশের সেবায় কাজে লাগাতে পারি। তো আমার পারিবারিক, সাংস্কৃতিক যে বিষয়টা, দুটোই আমার আছে। ওকে ওকে মনিরা শারমিন যেটি দিঠি আনোয়ার বলছিলেন যে সবাইকে রিকশার টায়ার খুলতে হবে না, কিন্তু আমরা অন্যদিকে এরকম আলোচনাও দেখি যে কিংবা বিগত সংসদগুলোতে আমরা দেখেছি যে স্বজনপ্রীতির একটা বিষয়, যে স্বামী হয়তো এমপি কিংবা মন্ত্রী ছিলেন, কিংবা এমপি মন্ত্রীদের ছেলে মেয়েরা সংরক্ষিত আসনের সাংসদ হচ্ছেন। অনেকে আমরা দেখতে পাচ্ছি সংসদে গিয়ে মানে যোগ্যতার ভিত্তিতে না করার কারণে অনেকে রিডিং পড়তে পারছেন না, দেখে দেখে রিডিং পড়ছেন সেটাও পারছেন না। তো মনিরা শারমিন, মানে এই যে অভিযোগগুলো যে স্বজনপ্রীতি, এইটা আসলে কিভাবে দূর করা যায় কিংবা দূর হবে কিনা আদৌ? দেখেন, এটা আসলে বাংলাদেশের রাজনীতির একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে যে আমরা যখনই সংরক্ষিত নারী আসন চিন্তা করি, তখন এটা, আমি গত 17 বছরের রেজিম যখন আমরা বড় হয়েছি এবং আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলাম, তখন আমরা এটা শুনে এটা একটা শোকেজ, একটা রিপ্রেজেন্টেশন আর কি, একটা অলংকার এটা বলা হতো যে আপনার সংসদে একটা অর্নামেন্টাল পজিশন। তো সেটা কিন্তু আর সত্যিকার অর্থে আমরা খুব বেশি কাজে লাগতে দেখিনি। এবং আমরা এই পদগুলো নিয়ে যেটা করতে দেখেছি সেটা হচ্ছে যে ধরেন দলের মধ্যে একজনকে মনোনয়ন দিতে পারেনি, তিনি গুরুত্বপূর্ণ, সেই নেতার কোনো আত্মীয়, মেয়ে হতে পারে, ওয়াইফ হতে পারে, এবং এই স্বজন হতে পারে, এইটা দিয়ে তাকে একটা স্যাটিসফাই করবার একটা সংস্কৃতি আমরা দেখেছি। কিন্তু সেটা কিন্তু আসলে এবং এই পদগুলো নিয়ে আমরা প্রচুর বাণিজ্য করতে দেখেছি দলগুলোকে। এবং এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অবশ্যই
এই সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে আমাদের মাথায় রাখা দরকার, প্রত্যেকটি রাজনৈতিক দলেরই মাথায় রাখা দরকার যে ইনাদের আসলে আইন প্রণয়নের কাজ আছে, এবং অবশ্যই দলের মধ্যে যদি যোগ্য নেতৃত্ব থেকে থাকে যারা কিনা আন্দোলন সংগ্রাম, শুধু আন্দোলন সংগ্রাম না, তারা আসলে দলের পলিসি লেভেলও আসলে তাদের যে ভূমিকা, সক্রিয় ভূমিকা সেটা রাখতে পেরেছেন, এমন নারীকে যদি আসলে দলগুলো সিলেক্ট করে সংরক্ষিত নারী আসনের জন্য, তাহলে আমার মনে হয় যে দলগুলোই আসলে সমৃদ্ধ হবে। এখন বাংলাদেশের মানুষ কিন্তু অনেক সচেতন। এখন যদি আসলে আমরা সংসদের নারী আসনে যাদের দিব, সেটা আসলে কোন দল কোন বিবেচনায় দিচ্ছে, কাদের দিচ্ছে, এটার উপরেও কিন্তু আসলে বাংলাদেশের মানুষ বিচার করবে সেই দলের মনস্তত্ত্ব এবং সেই দল আসলে কাদের গুরুত্ব দিচ্ছে। সুতরাং এই জায়গায় এবং দল আসলে কতটা নিজেদের পাল্লা ভারী করতে পারছে সংসদে, নিজেদের ডিবেটের টেবিলে কতটা আসলে নিজেদের সাকসেসফুল বানাতে পারছে, এটাও একটা গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। ওকে, আপনার কাছে আবারও আসবো। একটি মানে অনেকেই বলেন যে নারী আসনে যে সাংসদরা থাকেন তারা খুব একটা কার্যকর ভূমিকা সংসদে রাখতে পারেন না, এটি কেন, কিংবা এই যে পারেন না এটির সাথে আপনি একমত কিনা? প্রথমত আমি মনে করি যে আমাদের যে 50টি সংরক্ষিত আসন আছে এখনো, এটার এখনো বাস্তবতা বা প্রয়োজনীয়তা আছে। কিন্তু কি প্রক্রিয়ায় আসলে এই নির্বাচনটা হচ্ছে এই 50টি আসনে, সেটা একটা ব্যাপার। এবং আমরা আশা করেছিলাম যে আসলে ধাপে ধাপে এই সংরক্ষিত আসনের পাশাপাশি সরাসরি নির্বাচন থাকবে এবং সরাসরি নির্বাচনের পাশাপাশি এই সংরক্ষিত আসনের সংখ্যাটা কমতে থাকবে। সেইটা এখন পর্যন্ত হয় না, এবং গণঅভ্যুত্থানের পরে এই আকাঙ্ক্ষাটা আমাদের প্রবলভাবে ছিল যে এখন অন্তত একটা সময় এসছে যেই সময়ে আসলে সরাসরি নারীর নির্বাচনটা, যেই নির্বাচনটা সংরক্ষিত আসনই কিন্তু সরাসরি নির্বাচন, তারপরে দেখা যাবে এই সংরক্ষিত আসনেরও হয়তো প্রয়োজন হবে না। সেটা যে কোনো কারণে হোক, রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি, হয় না। প্রচলিত পদ্ধতি আছে সেখানেও তো এখন যে প্রচলিত পদ্ধতি আছে, যেটা গত 15 বছর আমরা দেখেছি আসলে মানে যারা আসলে সংরক্ষিত আসনেও যাবেন তাদেরও তো কাজ হচ্ছে পলিসি তৈরি করা, আইন প্রণয়নে ভূমিকা রাখা, এবং সমাজে ইতিহাসে যাতে সংসদ সদস্য হিসেবে তারা ভূমিকা রাখতে পারে সেই কাজটাই তাদের করার কথা। কিন্তু যদি ধরেন, আমি মনে করি যে কেউ যদি কোনো পরিবারে যদি একাধিক রাজনৈতিক সদস্য থেকে থাকেন, সেটা তার অপরাধ হতে পারে না। কিন্তু সে যদি কোনো তার পরিবারের কারো সুবিধা নিয়ে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করে, সেটা নিশ্চয়ই কোনো প্রত্যাশিত না। কিন্তু আমাদের যেভাবে পরিচিত করানো হয় নারীদেরকে, আমরা যেভাবে দেখেও এসেছি, বিগত 15 বছরে দেখে এসেছি যে যারা, আমি সবার প্রতি সম্মান রাখি, যে গত যারাই ছিলেন আসলে সংরক্ষিত আসনে সম্মান রেখে আমি বলতে চাই, নির্বাচিত হওয়ার ক্রাইটেরিয়া যদি হয় অমুকের স্ত্রী, অমুকের মা, অমুকের বোন, পরিচয়টাও এভাবে যে করা হচ্ছে, আমি বলছি কারো স্ত্রী কারো বোন হওয়া কোনো অপরাধ না, কিন্তু যখন এই পরিচয়টাকেই সামনে আনা হচ্ছে, তাহলে তার যে কাজ আসলে সেই কাজটাকে খাটো করা হচ্ছে। যেমন দিথি আপার কথা ধরি, ওনার পরিবারের রাজনৈতিক দলের নেতৃত্বরা আছেন, কিন্তু ওনার নিজেরও নিশ্চয়ই একটা সংগ্রাম আছে, এবং আমি মনে করি যে তাদেরই আসলে সংরক্ষিত আসনে যাওয়া উচিত, যারা আসলে আইন প্রণয়নের ভূমিকা রাখতে পারবেন। তারা দলে নিপীড়িত নির্যাতিত, নিশ্চয়ই তাদের একটা ত্যাগ আছে। আবার ধরেন আমি সঙ্গীতে কাজ করি বা আমি সিনেমায় কাজ করি, কিন্তু সঙ্গীত বা সিনেমা জায়গাতেও অনেক কাজ আছে যেটা আপনি সমাজের জন্য করেন। তো সেই কাজের মধ্যে আপনার কতটুকু অংশগ্রহণ আছে সেটাও নিশ্চয়ই বিবেচনা। সবাই হয়তো একইভাবে দেশের কাজ, রাজনীতির কাজ একইভাবে করে না, কিন্তু সে যদি নাটকের দলে থাকে, সে যদি সিনেমাতে থাকে, ফটোগ্রাফিতে থাকে, সেখানেও সে আসলে কতটুকু মানে তার রাজনৈতিক তৎপরতাটা তো ওখানেও থাকার কথা। ফলে সেই বিবেচনাগুলো নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো করবেন। সেটা সেই বিবেচনাটা আপনি যেটি বলছিলেন যে নিজের যোগ্যতার জায়গাটা যেটি আলোচনা করছিলেন, সেক্ষেত্রে আপনি নিজে তো চেষ্টা করেছেন, আপনি ঢাকা 12 থেকে নির্বাচনও করেছেন। আপনার দলের যিনি প্রধান তিনি এখন সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন, প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। আপনি কি সংরক্ষিত আসনে এখন মনোনয়ন চাইবেন কিনা বা হতে চাইবেন কিনা? আমি আসলে চাইবো কি চাইবো না থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমার কাছে মনে হয় নীতিগতভাবে আমি বিষয়টা কিভাবে দেখি সেটাই গুরুত্বপূর্ণ। নীতিগতভাবে আমি মনে করি যে সংরক্ষিত আসন এখনো মানে বাস্তবতা আছে, কিন্তু এই সংরক্ষিত আসনগুলো যেন বিগত সময় আমরা যেভাবে দেখেছি, যারা উপস্থিত ছিলেন তারা আসলে মানে যদি কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হয়, যে আমি আসলে মানে পুরো প্রক্রিয়াটার মধ্যে তো আসলে অনেক দুর্বলতা আছে, সেগুলোর প্রভাব আসলে সংসদে গিয়ে পড়ে। যেহেতু এখানে একটা সিলেকশন হয়, ইলেকশনের বদলে সিলেকশনটাই করে এবং দলীয় প্রধানরাই করে, ফলে দলীয় প্রধানদের মুখাপেক্ষী হয়ে থাকা, তো সেই জায়গাগুলো যাতে না থাকে, একটা স্বচ্ছ প্রক্রিয়ায় প্রত্যেকের কাজের
সীমানাটা যাতে সুনির্দিষ্ট থাকে, তারা যাতে কাজ করতে পারেন, জবাবদিহিতা থাকে। কিন্তু এটা তো সত্য যে যে সরাসরি নির্বাচিত হয়ে আসে আর যে সংরক্ষিত আসনে নির্বাচন হয় তার স্ট্যাটাস যদি আপনি বলেন সেক্ষেত্রে তো এক না, ধরনের ওকে, আপনার কাছে আবার আসবো। যেটি আমরা বলছিলাম যে সুযোগ সুবিধার দিক থেকে কিন্তু আপনার যারা সরাসরি নির্বাচিত হন কিংবা যারা সংরক্ষিত তারা একই সুযোগ সুবিধা পান। সেক্ষেত্রে হয়তো বরাদ্দের দিক থেকে অনেক সময় একটা বৈষম্য আমরা অভিযোগ শুনি আর কি। আপনি যদি বিএনপি যদি আপনাকে মনোনয়ন দেয়, আপনি যদি নির্বাচিত হন এবং সংসদে যান, আপনি কি স্বপ্ন দেখেন, কি পরিবর্তন আনবেন বা কি কাজগুলো, কোন কাজগুলো করতে চান? প্রথমে আমি যে কাজটার কথা বলতে চাই যে আমি জানি না যে আদৌ বিএনপি আমাকে নির্বাচিত করবে কিনা, কিংবা নির্বাচিত করলে ওখানে কিন্তু কোনো নির্দিষ্ট এলাকা তাকে ভাগ করে দেওয়া হয় যে এই এলাকার জন্য জেলা অথবা আসন ভাগ করে হ্যাঁ, দেওয়া সেটা হবে। যেটাই হলো। তো অবশ্যই আমার প্রথম কাজ তো সেটাই থাকবে যে সেই, যদিও সেই দুটো এলাকা, যে আমি সিলেট এবং কুমিল্লা দুটো জায়গা থেকে আসলে আমি মনোনয়ন প্রত্যাশী, তা আমার কথা হলো যে 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 কনস্টিটিউয়েন্সির জন্য আমি মনোনয়নটা চাচ্ছি সেই কনস্টিটিউয়েন্সির সমস্যাগুলো অবশ্যই ইতিমধ্যে আমার জানা, যেহেতু আমার জনসংযোগ করার সুযোগ হয়েছে, সেই সমস্যাগুলোকে সমাধান করার উপায় বের করা, সেই বিষয়গুলোর উপর। তবে সবচেয়ে বেশি আমি যে ফোকাস করতে চাই যে বিষয়টার উপর, আমি যেহেতু সংস্কৃতির মানুষ এবং আমার কাছে যেটা মনে হয় যে আমাদের বর্তমান সংস্কৃতিটা একটা অপসংস্কৃতিতে রূপ নিয়েছে, যেই সংস্কৃতিটাকে আমার সত্যিকার অর্থে এখন মনে হয় যে ক্যান্সারে আক্রান্ত এবং এই সংস্কৃতির একটা ট্রিটমেন্ট প্রয়োজন। কেমন, যেমন আমার কিছু পরিকল্পনা আছে, যেমন আমাদের দেশে এটা কিন্তু হাজার বছরের সংস্কৃতি, ঠিক আছে, হাজার বছরের সংস্কৃতি, কিন্তু আজকাল দেখা যায় যে ইউটিউব কিংবা বিভিন্ন এআই এর মাধ্যমে যেই অপসংস্কৃতিগুলো আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের সংস্কৃতিকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। তো এই সমস্ত ক্ষেত্রে আমার কেন জানি মনে হয় যে এখানে একটা সেন্সর বোর্ড বা একটা কন্ট্রোল বসানো উচিত, যে কোন কোন কন্টেন্টসগুলো আমরা দেখতে পারবো, যে কন্টেন্টসগুলো সমাজকে কলুষিত না করে সে ধরনের কন্টেন্টসের উপর ফোকাস করা, বা মানে এতটা বেশি স্বাধীনতা দেওয়া উচিত না এসব মাধ্যমে যে যেটা সমাজকে কলুষিত করতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমার কাজ করার ইচ্ছা। আরেকটা বিষয় আমার কাজ করার ইচ্ছা যে সংস্কৃতির, ছোট করে শেষ করবেন। ছোট করেই বলছি, সংস্কৃতির যারা ধারক বাহক, যারা স্রষ্টা, ওদের কিন্তু একটা অবদান আছে বাংলাদেশের সংস্কৃতিতে। তো সেই অবদানের কথা চিন্তা করে ওদের জন্য প্রপার কোনো আর্কাইভ নেই যেখানে তাদের কাজগুলোকে সংরক্ষণ করে রাখা হয়। কারণ একটা আর্কাইভ থাকলে হয় কি, এখনকার প্রজন্মের যারা সঙ্গীত শিল্পীরা আসছেন বা শিল্পীরা আসছেন, তারা এই আর্কাইভ থেকে নিজেদেরকে এডুকেট করে সংস্কৃতির ধারক বাহক হিসেবে সংস্কৃতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং আরেকটা জিনিস দেখা যায় যে আমাদের দেশে, যেটা পার্শ্ববর্তী দেশে আমরা দেখি, যে একটা পর্যায়ে দুস্থ শিল্পীর খাতায় নাম লেখাতে হয় আমাদের শিল্পীদেরকে, কেন? সরকারের কাছে হাত পাততে হয় ট্রিটমেন্টের জন্য। সেই ক্ষেত্রে আমরা যদি তাদের জন্য সেই রয়্যালটির ওকে, আমরা ব্যবস্থাটা বুঝতে নিশ্চিত পেরেছি করতে আপনি পারি। তাদের জন্য কাজ করতে চান। আমি কাজ করতে চাই ওকে, এই বিষয়গুলো। মনিরা শারমিন, আপনি আপনাকে কেন মনোনয়ন দেওয়া উচিত এনসিপির? কেন দেয়া উচিত, এটা তো সবচেয়ে ভালো, যেহেতু এটা সিলেক্টেড বাই না, আপনার নিজের জায়গা থেকে একটা বোধোদয় আছে না যে আমার এই কারণে আমাকে দেওয়া উচিত, আমি এই কাজ করেছি? না, এটা তো ওপেন যে আমি আসলে কি কি মানে করেছি আপনার তার জায়গাটাই থেকে, শুনতে চাই ছোট করে। এই জায়গা থেকে দেখেন স্বাভাবিকভাবে এখানে নিজেকে যোগ্য বলতে আসলে আমরা যারা এখানে আছি তারা প্রত্যেক নারী যারা এনসিপিতে আছে তারা নিজেদের একটা সংগ্রাম আছে, তো সেই জায়গা থেকে অনেকেই নিজেকে যোগ্য মনে করে। আর আমার জায়গা থেকে আমি যেটা বলতে পারি, আমি ছাত্র রাজনীতির মাধ্যমে আমার রাজনীতিতে প্রবেশ করা, সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করি, যখন অনির্বাচনের সময়, যখন ডাকসু 28 বছর পরে হয়েছে, সেই ডাকসু নির্বাচনে কবি সুফিয়া কামাল হল থেকে আমি জিএস নির্বাচিত হই। সুতরাং আমার একটা ছাত্র রাজনীতি থেকে শুরু করে রাজনীতির একটা ওরিয়েন্টেশন, আমরা একসাথেই আসলে যারা এনসিপিতে আছে তার একাংশ আমরা একসাথেই আমাদের রাজনৈতিক ওরিয়েন্টেশনটা, সেই জায়গা থেকে এক ধরনের রাজনীতির বোঝাপড়া আছে। এবং জাতীয় নাগরিক কমিটি এবং এনসিপি এটার একেবারে শুরু থেকে 5 আগস্ট পরবর্তী সময় আমরা যখন সবাই মিলে চিন্তা করলাম কিছু একটা করতে হবে, সেই একটা উদ্যোগের সাথেও আমার একটা বড় সম্পৃক্ততা। এবং খুব গুরুত্বপূর্ণভাবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে, বরং আপাকে যে প্রশ্ন করেছেন ওটা আমাকে করলে একটু ভালো হতো আমার জন্য, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু সামনে আমরা যেটা এই দলের ক্ষেত্রে আমাদের বড় একটা ম্যান্ডেট হচ্ছে সংস্কার। আমাদের যারাই আসলে এনসিপি থেকে সংরক্ষিত নারী আসনে যাক না কেন, সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের 6 জনের সাথে সাথে আরও একজন যুক্ত হবে এই সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে, তার কথা বলার ব্যাপারে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এবং আরও গুরুত্বপূর্ণভাবে বাংলাদেশের 51% নারী যারা রাজনীতিতে আসতে চায়, কিন্তু রাজনীতির নানান ধরনের মানে প্রতিবন্ধকতা, সামাজিক, রাজনৈতিক এবং পারিবারিক, সেগুলো ভেদ করে তারা যেতে পারে না। সুতরাং তাদের একটা অনুপ্রেরণা হতে হবে এই সংসদে জায়গাটা বসে। বুঝতে পেরেছি। আপনি নারীদের নিয়ে কথা বলেছেন। তাসলিম আক্তার, আপনি তো শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরে। এর বাইরে আপনি যদি নির্বাচিত হন,
নারীদের জন্য আলাদা কোনো পরিকল্পনা আছে কিনা, কিংবা ওভারঅল পরিকল্পনার কি আপনাকে দিয়ে আমরা শেষ করতে চাই, ছোট করে বলবেন। আমি যেটা আশা করি যে আসলে সংরক্ষিত আসনেও যারা যাবেন তারা নিশ্চয়ই কেবল নারীদের জন্য না, নারীদের জন্য তো বটেই, নারী সহ বাংলাদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, মানে যারা মোট জনগোষ্ঠীর বড় অংশ, সকলের যাতে নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয় সেটার জন্য তারা কাজ করবেন। যখন আসলে এখন সংসদের দিকে তাকাই মাঝে মাঝে খুব মানে হতাশ লাগে আর কি, মানে মানে সংসদ যেখানে একদিকে 6 জন, আরেকদিকে 1 জন, এবং পুরা ফাঁকা একটা ময়দানের মতো, যেখানে নারী, মানে সমাজটা মনে হয় একটা নারী শূন্য হয়ে গেল কিনা এরকম মনে হয় দেখে। এবং বিগত সময়ে যেগুলো আমাদের আসলে মনে পড়ে, যে আসলে যেটা আপনি বলছিলেন যে রিডিং পড়তে পারে না বা গান শোনাচ্ছে, যদিও সংসদ সদস্য হওয়ার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার বাধা নিষেধ নাই, সেটা না থাকাই উচিত, কারণ যে কেউ শ্রমিক, কৃষক, যে কেউ এখানে আসতে পারা উচিত বলে আমি মনে করি। কিন্তু দলগুলো আসলে কিভাবে তাদের মনোনয়ন দিচ্ছে সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তো আমি বিশেষভাবে চাই যেই সংরক্ষিত আসনে যাক, সেটা আমি হই, মুনিরা হই, যেই হোক, আমি আশা করব যে সেখানে তরুণদের কণ্ঠস্বর আমরা পাবো, তরুণ, প্রবীণ রাজনীতিবিদ সকলের আমরা কণ্ঠস্বর পাবো, যেই কণ্ঠস্বর কেবলমাত্র উপস্থিতি না, কেবলমাত্র মানে উপস্থিতি না, সমাজে এবং ইতিহাসে যাতে তারা ভূমিকা রাখছেন, এই সংসদে অন্তত আমরা একটু ভিন্ন কিছু দেখতে চাই। তাদের কাছ থেকে আমরা চাই যে তারা প্রত্যেকটা পলিসি লেভেলে থাকবেন, কোথায় আসলে পলিসি লেভেলের কাজগুলো কিভাবে হচ্ছে সেটাতে অংশগ্রহণ করবেন, কেবলমাত্র মানে আসন জুড়ে থাকবে। আপনাকে ধন্যবাদ, এবং আপনাদের তিনজনকেই ধন্যবাদ, পাশাপাশি শুভকামনা যাতে আপনারা আপনাদের প্রত্যাশা পূরণ করে সংসদে আসতে পারেন এবং দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে পারেন। দর্শক, আপনারা আমাদের অতিথিদের আলোচনা শুনছিলেন, তারা যেই কথাগুলো বলছিলেন বরাবরের মতোই প্রত্যাশার কথাই বলছিলেন। তবে যে বিষয়টি উল্লেখযোগ্য সেটি হচ্ছে শুধুমাত্র তারা যেটি বলার চেষ্টা করেছেন দক্ষতা, আগে আমরা যেগুলো দেখতাম, তারা বলেছেন তার বাইরে গিয়ে দক্ষতা, যোগ্যতা এবং সংসদে তার এলাকার জন্য, দেশের জন্য ভূমিকা রাখতে পারবেন, সেই বিবেচনায় আগামীতে নারী সদস্যরা সংসদে আসবেন, এই প্রত্যাশা তারা রেখেছেন। আমাদের আজকের আলোচনায় সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।